মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। এতদিন পর্যন্ত আপনারা বিজয়িনীর পর্বে বিভিন্ন পেশার মানুষদের দেখেছেন। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন কসমেটোলজিস্ট ডক্টর দৈপায়িকা চক্রবর্তী। দিদি, আপনাকে এই বিজয়িনীর পর্বে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। দৈপায়িকা দি, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে এই কসমেটোলজি বিষয়টা মানুষের কাছে একেবারেই নতুন। আপনি কত বছর ধরে রয়েছেন এই পেশায়? আমি কসমেটোলজিস্ট হিসেবে আজকে 2020 সাল থেকে, মানে 5 বছর হলো আমার এই প্রফেশনে। তো এই 5টা বছরের আমার জার্নি, প্রথমে জব দিয়ে শুরু, তারপরে নিজের ক্লিনিক খোলা এবং আস্তে আস্তে সেটাকে আরও বেশি বৃদ্ধি করা। 5 বছর হলো আমি প্রফেশনে আছি। এই কসমেটোলজি এই বিষয়টা একেবারেই নতুন মানুষজনের কাছে, এবং অনেকেই ভাবেন যে ডার্মাটোলজিস্ট যেমন তেমনই হয়তো কোনো একটি বিষয়, অনেকের আবার কোনো ধারণাই নেই। এই কসমেটোলজি বিষয়টা কি, কারা আপনার কাছে আসবেন? একদম, কসমেটোলজি বেসিক্যালি একটা কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড বিউটি। তো সেখানে আমরা যেটা করি, আমরা স্কিনের যে হেলথ আছে সেটার জন্য আমরা তার চিকিৎসা করে থাকি, চুলের হেলথের জন্য আমরা চিকিৎসা করে থাকি। কিন্তু তার মানে কিন্তু নট নেসেসারি যে স্কিনের কোনো অ্যাজ সাচ বড় প্রবলেম আছে বা হেয়ারের কোনো প্রবলেম আছে। চুলটা যাদের কম হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা ট্রিটমেন্ট করছি। আবার ভ্যারাস স্কিনের যাদের হয়তো একটু পিগমেন্টেশন এসছে, মানে কালো দাগ এসছে, অথবা অ্যাকনে আসছে, ব্রোনো যেটাকে আমরা বলি, তারপরে স্কিনের মধ্যে ডাল হয়ে যাচ্ছে, স্কিনটা ট্যান পড়ে যাচ্ছে স্কিনে, সেই জায়গায় কিন্তু কসমেটোলজি ভীষণ এফেক্টিভ। আমরা যেসব পদ্ধতি এখানে ব্যবহার করে থাকি সেইগুলো খুব ইউনিক। একটা সাধারণ যে আমাদের স্যালন বা পার্লার সার্ভিসেস হয়, বা যে একদম ডাক্তারি চিকিৎসা যেটা ডার্মাটোলজিস্টদের সার্ভিসেস হয়, তো সেই ক্ষেত্রে এটা একটা মধ্যস্থ পথ বলা যেতে পারে। একদমই তাই। যেমনটা বললেন যে ডার্মাটোলজিস্ট বা পার্লারের সাথে অনেকেই হয়তো ঘুলিয়ে ফেলেন বিষয়টা। তো কোথায় কি আলাদা, এই ট্রিটমেন্টগুলো কি কি ধরনের হয়? এই ট্রিটমেন্টে কসমেটোলজিতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, বাট আগে যেটা বলি সেটা হচ্ছে ডার্মাটোলজি, যেমন আমাদেরও যে আছে তাতে ডার্মাটোলজিস্ট উনি আছেন, কিন্তু ডার্মাটোলজি হচ্ছে সামথিং রিলেটেড টু যেটা স্কিনের ডিজিজেস বা স্কিনের প্রবলেম, সেখান থেকে একটা সুন্দর স্কিনকে তুলে ধরা আর কি। এবং চুলের ক্ষেত্রেও যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা হেয়ারের মধ্যে প্রবলেম আসছে, সেক্ষেত্রে কিন্তু ডার্মাটোলজিস্টের সাথেই কনসাল্ট করতে হয় সব ক্ষেত্রেই। এবং স্যালন আর পার্লারের সার্ভিস যেখানে আলাদা, সেটা হচ্ছে পুরোপুরি একদম উপরের দিক থেকে সুপারফিশিয়াল, সেগুলো হয়, সেগুলোকে চিকিৎসা বলা চলে না, সেগুলো শুধুই বিউটিফিকেশন। বাট ওয়্যারএজ এই কসমেটোলজি সাবজেক্টটা, এখানে কিন্তু আমরা চিকিৎসাও করছি এবং তার সাথে বিউটিফিকেশনও করছি। তো এখানে যেমন স্কিনের ক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্ট করে থাকি, যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য লেজার ট্রিটমেন্টস হয়, যাদের হেয়ার গ্রোথ আছে, ঠিক আছে, মুখের মধ্যে অনেক হেয়ার গ্রোথ, তাদের ক্ষেত্রেও ডায়োড লেজার করে থাকি। এবং যাদের হয়তো পিগমেন্টেশন, কালো দাগ এসে গেছে, মেলাজমার প্রবলেম, তাদের ক্ষেত্রে আমরা পিলস করি। তো এই জিনিসগুলো প্রচণ্ড সেফ এবং মানে সব ক্ষেত্রেই সেফটি আমরা মেনটেন করে চলি। ইউএসএফডিএ অ্যাপ্রুভ জিনিস দিয়ে ব্যবহার করা হয়, তার ফলে কিন্তু আমরা একটা জায়গায় সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্টের রেজাল্ট দিতে পারছি।
একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে অ্যাকনে পিম্পলস এটা একটা খুব কমন সমস্যা এখনকার দিনে, সেটা টিনেজারদের মধ্যে অনেক সময় হয়, অনেক সময় অ্যাডাল্টদের মধ্যেও হয়। তো সেক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে? একদম, অ্যাকনে কিন্তু দু ধরনের পেশেন্টদের মধ্যেই দেখা যায়। সেটা হচ্ছে যে আমরা যখন মোটামুটি 16 বছর বয়স থেকে আমরা ট্রিটমেন্ট করি 70 বছর বয়স অবধি। এবার এই যে 16 বছরের তাদেরও টিনেজের অ্যাকনে হচ্ছে বিকজ অফ হরমোনাল রিজনস। আবার অ্যাডাল্টের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে 35 ইয়ার্স 40 বছর তাদেরও কিন্তু অ্যাকনে আসে আগেন বিকজ অফ হরমোনাল রিজনস, স্ট্রেস, নানান রকম সমস্যার জন্য। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাকনে ট্রিটমেন্ট খুব ন্যাচারালভাবে ট্রিট করি। ফার্স্টে যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসে প্রথম তার কনসালটেশন হয় যে কি কারণে অ্যাকনেটা হচ্ছে এবং কি সে লাইফস্টাইল মেনটেন করছে যার ফলে অ্যাকনেটা আরও অ্যাগ্রেভেট করছে। তো তখন সেই হিস্ট্রিটা নেওয়ার পর কিন্তু প্রথমে আমরা প্রোডাক্ট তাদেরকে সাজেস্ট করে থাকি যে আপনি এই জিনিসগুলো ব্যবহার করুন। সেগুলোর মধ্যে ওষুধও থাকে, সেগুলোর মধ্যে যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলোও থাকে। করার পর সে যখন একটা রেজাল্ট বুঝতে শুরু করে তখন তাদেরকে আমরা আস্তে আস্তে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। যেমন পিল করতে পারি অথবা পিআরপি করতে পারি, এই ধরনের চিকিৎসা দিয়ে, যেগুলো পুরোপুরি কিন্তু নন ইনভেসিভ ট্রিটমেন্ট। আমরা কোনো রকম সার্জারি করি না, মানে সাধারণত কসমেটোলজির সাবজেক্টে কোনো সার্জারি অ্যাজ সাচ কিছু হয় না। আমরা যেটা করি নন ইনভেসিভ ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে মানুষের স্কিনটাকে মানে ত্বকটাকে আমরা হেলদি করে তুলি। তো সেইভাবে অ্যাকনেটাও কমতে শুরু করে, স্কিনটা ওপেন পোরসগুলো বন্ধ হয়, কোমেডন্স যেটার কারণে অ্যাকনেটা হয় সেটা কম জমা হতে শুরু করে। তো সেইভাবে ট্রিটমেন্টটা হয়। বেশ, এবার একটা গুরুত্বপূর্ণ দিকে আমি একটু আসি যে মেকআপ নিয়ে মানুষের মধ্যে একটা অনেকের মধ্যে ধারণা থাকে যে মেকআপ করলে হয়তো স্কিনের ক্ষতি হয়, আবার অনেকে ভাবেন যে অল্প সময়ের জন্য করলে কোনো ক্ষতি হয় না। এই বিষয়টা যদি একটু জানা যেত যে মেকআপ কি আদৌ স্কিনের ক্ষতি করলে কতটা? একদম, মেকআপ নিয়ে অনেকের অনেক প্রশ্ন। সত্যি কথা বলতে আমরা মানে যখনই কোনো কনসালটেশনে বসি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বা ফার্স্ট বক্তব্য সবারই থাকে হচ্ছে আমরা কিন্তু মেকআপ করি, এই সময় আমাকে মেকআপ করতে হয় এবং তার ফলে কি স্কিনের এই অবস্থা। আমি বলবো একদম, মেকআপ এমন একটা জিনিস যেটাই বলুন না কেন, আইদার ফাউন্ডেশন, কনসিলার বা যে ধরনের মেকআপের সব আছে যেটা আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে থাকি, সেটা থেকে কিন্তু স্কিনের অনেকটাই ড্যামেজ হয় এবং নিয়মিত করলে সেটাতে তো অবশ্যই আরও বেশি ড্যামেজটা হয়। বাট আমি একটা জিনিস বলবো যে মেকআপ করুন, সেফ মেকআপ চুজ করুন, যেগুলো আমরা ডাক্তাররা রেকমেন্ড করে থাকি সেই ধরনের মেকআপ সিলেক্ট করুন, সেগুলো মুখে ব্যবহার করুন এবং অবশ্যই মেকআপ বেশি লম্বা সময় অবধি কিন্তু স্কিনে রাখা যায় না। ঠিক আছে, সেটা যত দামি মেকআপ হোক, যত গুড কোয়ালিটি মেকআপ হোক, লম্বা সময় অবধি কিন্তু রাখা যায় না, সেটাকে ধুয়ে ফেলতে হয়। এবং ধুয়ে ফেলারও একটা পদ্ধতি আছে যেটাকে আমরা ডাবল ক্লেনজিং বলে থাকি। তো এই ডাবল ক্লেনজিং পদ্ধতিতে মেক শিওর করতে হবে যে কোনো রকম পোরসের ভেতর মেকআপ যাতে রয়ে না যায়, যার ফলে এই অ্যাকনের প্রবলেম, পিগমেন্টেশন বা এজিং, তাড়াতাড়ি এজিং আসা, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় অত্যাধিক মেকআপ ইউজ করলে। হ্যাঁ, ডাবল ক্লেনজিং এর যে বিষয়টা বললেন, যদি ওটা একটু পরিষ্কারভাবে আমাদের দর্শকদের জন্য বলেন যে সেই বিষয়টা কিভাবে করতে পারেন তারা ডাবল ক্লেনজিংটা। ডাবল ক্লিনজিং করা যেতে পারে, যেমন ডাবল কথাটার অর্থই হচ্ছে যে দুবার। তো আমাদের দুবার ক্লিনজিং করতে হবে। যাদের ধরুন ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে, যারা মেকআপ করছে ড্রাই স্কিনের ক্ষেত্রে করতে হবে ক্লেনজিং বাম দিয়ে এবং তারপরে একটা হাইড্রেটিং ক্লেনজার দিয়ে। এটা হচ্ছে তাদের জন্য ডাবল ক্লিনজিং এর প্রোটোকল। ওয়্যারএস যাদের অ্যাকনে প্রোন স্কিন মানে কিন্তু ওপেন পোরসের একটা ব্যাপার থেকে যায়, মানে তৈলাক্ত মানে ত্বক আমরা যেটা বলি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পোরসের ডিপ ক্লিনিংয়ের খুব দরকার। তো তার জন্য একটা AHA BHA ফেস ওয়াশ, যেটা আমরা বলি জেনারিক টার্মে AHA BHA, যে কোনো ভালো গুড ব্র্যান্ডের AHA BHA ফেস ওয়াশ, এবং তার সাথে একটা কিন্তু হালকা মাইক্রো এক্সফোলিয়েন্ট। এই মাইক্রো এক্সফোলিয়েন্ট কনসেপ্টটা খুব নতুন, বাইরে সব জায়গায় সবাই খুব অ্যাকাস্টম টু ইট, বাট আমাদের এখানে নতুন। বাট এই মাইক্রো এক্সফোলিয়েন্ট দিলে কিন্তু ভেতরের যে ক্লগ পোরসগুলো সেগুলোও কিন্তু মেকআপ ফ্রি হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায়, তার ফলে কোনো প্রবলেম আসে না। কারণ এই মেকআপের জন্য সবথেকে বেশি যারা এফেক্টেড হয় তারা হচ্ছে যাদের অয়েলি স্কিন, ওপেন পোরস, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। আপনি যেটা এক্সফোলিয়েট করার ব্যাপারটা বললেন যে মাইক্রো এক্সফোলিয়েন্ট বলে একটা নতুন কনসেপ্ট, ওই AHA BHA দিয়ে যে এখন এক্সফোলিয়েশনটা করা হয়, মানে শোনা যায়, ইউটিউবে অনেক ক্ষেত্রে দেখা যায়, সেটাই কি?
একদম না, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যে AHA BHA এক্সফোলিয়েন্ট সেটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েন্ট, মানে একটা রেগুলার ফেস ওয়াশ তার মধ্যে AHA BHA আছে। AHA BHA মানে হচ্ছে আমরা যে পিল করি সেটারই একটা লো কনসেন্ট্রেশন ফর্ম। তো সেটা যখন আমরা মুখটা পরিষ্কার করছি সেটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েশন। আর মাইক্রো এক্সফোলিয়েন্ট হচ্ছে প্রচণ্ড ছোট ছোট পার্টিকলস, যেটা হাতের মধ্যে খুব একটা গুঁড়ো মতো ফিল হয়, মানে যেটা বেসনের যেরকম ফিল হয় সেরকম ধরনের ফিল হয়। ইটস নট আ স্ক্রাব। মাইক্রো এক্সফোলিয়েন্ট কিন্তু স্ক্রাব নয়, স্ক্রাবের থেকে অনেক বেশি মিনিয়েচার পার্টিকেল, যেটা কিন্তু স্কিনের ডেড সেল, স্কিন লেয়ার যেটা কেরাটিনাইজ লেয়ার যেটা, সেটাকে কিন্তু রিমুভ করে দেয়। প্রত্যেক দিনের এই যে ডেড সেল জমছে সেটাকে কিন্তু ক্লিয়ার করে এই মাইক্রো এক্সফোলিয়েন্ট। এটা কতদিন অন্তর করা উচিত? মাইক্রো এক্সফোলিয়েন্ট অল্টারনেটিভ ডেজে করা উচিত, মানে একদিন অন্তর একদিন এটা করতে হয়, এবং যার ফলে ডেড স্কিন যে সারাদিনের যে ধুলো ময়লা আমরা বেরোচ্ছি, রোদ্দুরে যাচ্ছি, প্লাস রোদ্দুরে গেলেও তো সানস্ক্রিন লাগাতেই হয়, তো সেক্ষেত্রে সানস্ক্রিনটাও তো পরিষ্কার করতে হবে। যেমন মেকআপ পরিষ্কার করছি তেমনি সানস্ক্রিনটাও পরিষ্কার করা দরকার, না হলে কিন্তু সেই সেম প্রবলেম, স্কিনের মধ্যে ক্লক পোরস হবে, সেখান থেকে অ্যাকনে পরিণত হবে, তো সেই জায়গাটাও পরিষ্কার রাখতে হবে। তো সেক্ষেত্রে মাইক্রো এক্সফোলিয়েন্ট অবশ্যই আমাদের একদিন অন্তর অন্তর করাটা কিন্তু জরুরি। আপনি বলছিলেন যে অ্যাকনে ট্রিটমেন্টও হয় এই কসমেটোলজির মধ্যে, তো সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে দীর্ঘদিন ধরে অ্যাকনে বা পিম্পলের সমস্যা হতে হতে মুখের মধ্যে গর্ত বা ফুটো ফুটো হয়ে যায়, তো সেটাও কি সারানো সম্ভব? একদম অবশ্যই সম্ভব, সেটাকে অ্যাকনে স্কার্স বলা হয়। এই অ্যাকনে স্কার্স কি হয় না, আমাদের যখন কোনো অ্যাকনে হয় সেই জায়গাটাতে একটা কোলাজেন একটা ডিপ্লিট হয়, এবং তার সাথে কিছু এই অ্যাকনেটা যখন চলে যায় সেখানে একটা স্কার বা যেটা বললে যে ইয়ে মতো হয়ে থাকে, ঠিক আছে, একটা ডিপ্রেশন মতো হয়ে থাকে, সেটা ফর্মেশন হয় একটা ব্যান্ড থেকে। তো এবার এইটাকে আমরা যত সেই এরিয়াটাতে কোলাজেন বৃদ্ধি করাবো, এবং কোলাজেন বৃদ্ধি করার কিন্তু আমাদের অনেক চিকিৎসা আছে, আগে নন ইনভেসিভ ওয়েতে, যেমন পিআরপি, ফেস পিআরপি যেটা আমরা করে থাকি, সেটাতে কোলাজেন বৃদ্ধি করা যায়, আরএফ ট্রিটমেন্ট, অথবা এখন নতুন একটা খুব টার্ম এসেছে সেটা হচ্ছে স্যালমন ডিএনএ। স্যালমন ডিএনএ এখন সারা বিশ্বের মধ্যে খুব প্রচলিত, এবং প্রত্যেকে এটা মানে ট্রিটমেন্ট অ্যাভেল করছে। তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু কোলাজেন আবার আগের মতো ফিরিয়ে পাওয়া সম্ভব। তার সাথে কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া, প্রপার যে মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট সেটা নেওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, বায়োটিন যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, এইগুলো কিন্তু অবশ্যই নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। নিজে নিজে অনলাইন থেকে অর্ডার করে করাটা আমার মনে হয় না খুব একটা ভালো আইডিয়া, কারণ কোন জিনিসটা কোনটা ভালো হবে সেটা তো বলা যায় না। তো তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটা অবশ্যই জরুরি, এবং সেই অনুযায়ী আপনারা নিজেদের বাড়িতে টেক কেয়ার করতে পারবেন। বেশ, আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর। আজকের আমাদের বিজয়িনীর পর্বে রয়েছেন ডক্টর দৈপায়িকা চক্রবর্তী, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। দৈপায়িকা দিয়ে আমরা যেমন বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে অ্যাকনের ক্ষেত্রে ঠিক কী কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে। এখন আরেকটা জিনিস খুবই ট্রেন্ডে চলছে, সেটা হচ্ছে বিবি গ্লো ফেসিয়াল, অনেকেই করাচ্ছেন। এটা কি আদৌ স্কিনের জন্য ভালো? অনেক বিতর্ক এটা নিয়ে শোনা যাচ্ছে। বিবি গ্লো নিয়ে অনেক বিতর্ক চলছে, এবং বিবি গ্লো যেটা খুবই আনসেফ ট্রিটমেন্ট, আমরা স্ট্রিক্টলি বারণ করে থাকি বিবি গ্লোর মতো কোনো ট্রিটমেন্টে যেন মানুষ পা না দেয়। তার কারণ হচ্ছে যাদের স্কিনে, ধরুন একটা ড্রাই স্কিনও হতে পারে, অয়েলি স্কিনও হতে পারে, বিবি গ্লো ট্রিটমেন্টের জন্য সে গেল, সে কেন যাচ্ছে? সে যাচ্ছে স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনে গ্লো আনার জন্য, এবং তার সাথে যে তার যে ফ্লস আছে স্কিনের মধ্যে, যে দাগ আছে বা ওপেন পোর্স আছে, এইগুলো যাতে না দেখা যায়। কিন্তু সে সেই ট্রিটমেন্টটা করতে গিয়ে তার কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ বিবি গ্লো হচ্ছে এক ধরনের পিগমেন্ট, সেই পিগমেন্টটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে সেটাকে মাইক্রোনিডলিং করা হয়। এবার যখনই মাইক্রোনিডলিং মানেই হচ্ছে কিন্তু সেটা স্কিনের ভেতরের লেয়ারে, মানে ডার্মিস লেয়ারে পৌঁছে দেওয়া। এবার যেই এই পিগমেন্টটা ডার্মিস লেয়ারের মধ্যে ভেতরে ঢুকে যাচ্ছে, সে তো সেখানে রয়ে যাচ্ছে, সে তো আর বাইরে বেরোতে পারছে না। যেমন ধরো আমরা ফাউন্ডেশন লাগাচ্ছি, ফাউন্ডেশনটা আমরা দিনের শেষে কিন্তু ধুয়ে ফেলতে পারবো, আমাদের পোরস আবার ক্লিন হয়ে যাচ্ছে, স্কিন আগের জায়গায় চলে যাচ্ছে, স্কিন ব্রিথ করতে পারছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওরা পুরোপুরিভাবে পিগমেন্টটাকে এমবেড করে দিচ্ছে স্কিনের ভেতরে। এতে বিভিন্ন ধরনের ক্ষতি দেখা যাচ্ছে। 2-3 মাস পর গিয়ে স্কিনের মধ্যে নানান রকম সমস্যা, তখন সেই সমস্যা কিন্তু সামলানো অসম্ভব হয়ে যায়। পিগমেন্টেশন আরও বেড়ে গেল, অ্যাকনে এসে গেল, স্কিনের বার্ধক্যের ছাপ, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, নানান রকমের সমস্যা কিন্তু দেখা যায় এই বিবি গ্লো ট্রিটমেন্ট থেকে। তো আমি স্ট্রিক্টলি এটা বারণ করবো যে কোনো ধরনের বিবি গ্লো ট্রিটমেন্ট বা এই ধরনের কুইক ফিক্স যেগুলো, সেগুলো কিন্তু করাটা উচিত নয়।
কিন্তু অনেকেই আবার বোটক্স বা ফিলার এটাতে বিশ্বাস রাখেন, আবার দেখা যায় এই বোটক্স বা ফিলার করতে গিয়ে অনেকের মুখের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক অ্যাক্ট্রেসদের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি, সেটা খবরে আসে বিভিন্ন সময়। তাহলে এই বোটক্স বা ফিলারটাও কি করানো উচিত নয়? এটাও কি কোনো সমাধান নয়? এই ক্ষেত্রে কিন্তু আমি অন্যরকম কথা বলবো, সেটা হচ্ছে যে বিবি গ্লো ট্রিটমেন্টটা যেমন একেবারেই নয়, Safe নয়। মানে একেবারেই সেফ নয়, সেটা যে কোনো স্কিনের ক্ষেত্রে হোক, যে কোনো মানুষের ক্ষেত্রে হোক। বাট বোটক্স বা ফিলারের যে কনসেপ্টটা, সেটা সাধারণত আমি খুব একটা পেশেন্টদের করি না, ঠিক আছে, রেকমেন্ড করি না। তার কারণ হচ্ছে বোটক্স ফিলার ইজ আ কনজিকিউটিভ ট্রিটমেন্ট, যেটা 6 মাস অন্তর অন্তর রিপিটেটিভলি করিয়ে যেতে হবে। এবং অফকোর্স সেটা তো একটা বাইরের জিনিস আমরা মুখের মধ্যে ইন্ট্রোডিউস করছি, তো স্কিনটাকে যতটা ন্যাচারাল রাখা যায় সেটা দিয়ে কিন্তু সব থেকে বেস্ট। এবং ন্যাচারাল প্রচুর পদ্ধতি আছে, যেমন আমি বললাম পিআরপি আছে, হাইফু ট্রিটমেন্ট যেটা স্কিন টাইট রাখার জন্য, জ লাইন ভালো রাখার জন্য হাইফু ট্রিটমেন্ট আছে, তারপরে স্কিন বুস্টার্স আছে, যেগুলো কিন্তু আগেন খুব ন্যাচারাল ট্রিটমেন্ট। তো এইগুলোতে কিন্তু কখনোই কোনো স্কিনের প্রবলেম হয় না, সেক্ষেত্রে বোটক্স ফিলার্সও লাগছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে যে স্কিনটা এতটাই বার্ধক্য হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এই ন্যাচারাল পদ্ধতিগুলো দিয়ে সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু বোটক্স আর ফিলার্স অবশ্যই কাজে লাগে। এবং একটা জিনিস দেখতে হবে যে আমি কার কাছ থেকে বোটক্স ফিলার করাচ্ছি, যে সে কি একজন ডাক্তার নাকি সাধারণ যারা এস্থেটিশিয়ান হয় তাদের কাছ থেকে করাচ্ছি। তো বোটক্স ফিলার কিন্তু একজন প্লাস্টিক সার্জন করতে পারে, ডার্মাটোলজিস্ট করতে পারে, এবং প্রপার যে ইনজেক্টেবল মানে যারা আর কি মানে ট্রেনিং নিয়েছে তাদের দ্বারা এগুলো কিন্তু করা সম্ভব। এবং সেটা 1 নম্বর মাথায় রাখতে হবে। 2 নম্বর, কী ধরনের বোটক্স ফিলার তারা ইউজ করছে, তারা কি ইউএসএফডি অ্যাপ্রুভ বোটক্স ফিলার ইউজ করছে নাকি অন্য ধরনের যেগুলো অন্য মার্কেট থেকে আসে সেগুলো। তো এই কোয়ালিটি মেনটেন রাখতে হবে, যে কে ইনজেক্ট করছে সেটা দেখতে হবে, এবং ফার্দার প্ল্যানিং, যে কারণ এটা তো একদিনের ট্রিটমেন্ট নয়, এটা বছরে অন্তত 2বার কি 3বার নিতে থাকতেই হয়। তো তার জন্য সেইভাবে প্ল্যানিং করেই কিন্তু এগোনো উচিত বোটক্স ফিলার্সের ক্ষেত্রে। এবং আবারও বলছি, সবার জন্য কিন্তু বোটক্স ফিলার্স নয়, কারণ এটা একটা বাইরের জিনিস, যেমন টক্সিন, বোটক্স ইজ আ টক্সিন, বটুলিনাম টক্সিন, প্লাস ফিলার হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের মধ্যেও প্রডিউস হয়, সেটা অনেক কনসেন্ট্রেটেড ফর্মে আমরা ফিলার হিসেবে ইউজ করি। তো কাদের জন্য এটা প্রযোজ্য, সেই ক্ষেত্রে কিন্তু আগেই নিজের ডাক্তারের সাথে কথা বলে সেই জায়গায় কিন্তু এগোনো উচিত, তার আগে নয়। বাট সাধারণত যেটা আমরা, যে কারণে আমরা বোটক্স ফিলার ইউজ করছি, সেটা হচ্ছে অ্যান্টি এজিং যে কনসেপ্টটা, স্কিনটাকে টাইট রাখা, স্কিনটাকে গ্লো রাখা, সেগুলো কিন্তু আমি যে পদ্ধতি বললাম, হাইফু, তারপরে আরএফ ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে পিআরপি, তারপরে স্যালমন ডিএনএ, এবং তার সাথে স্কিন বুস্টার্স, এগুলো দিয়ে কিন্তু ন্যাচারালি খুব সুন্দর রাখা, রিঙ্কেল থেকে দূরে থাকা, স্কিন যাতে ঝুলে না যায়, স্যাগিং না আসে, সেই জায়গাটাকে মেনটেন রাখা, এগুলো কিন্তু সবই সম্ভব। আর সবথেকে বড় কথা, ডায়েট কিন্তু খুব সুন্দর করে মেনটেন রাখতে হবে। খাদ্যাভ্যাস যত ভালো হবে, তার সাথে এক্সারসাইজ, এগুলো ভালো থাকলে কিন্তু স্কিন এমনি ন্যাচারালি মেনটেন থাকবে। এই খাদ্যাভ্যাস আর ডায়েট বা এক্সারসাইজ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো। একদম শুরু থেকে আমরা শুনছি যে ন্যাচারাল ট্রিটমেন্ট, কোথায় গিয়ে এই ট্রিটমেন্টগুলো আলাদা, কিভাবে এটাকে ন্যাচারাল বলছেন আপনি? একদম ন্যাচারাল, এটা ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন দ্যাট ইউ আস্কড। বেসিক্যালি ন্যাচারাল এটা কেন বলছি, কারণ আমাদের যেটা ফিলার দিয়ে করছি বা বোটক্স দিয়ে করছি, সেটা আর্টিফিশিয়ালি স্কিনটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে, দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়াল যে স্কিনের ট্রিটমেন্ট, 25 বছর হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে কোলাজেন কমতে শুরু করে দেয়, হাইলুরোনিক বডির মধ্যে থেকে কমতে শুরু করে দেয়, যার ফলে এই রিঙ্কেলস আসে, স্কিন ঝুলতে শুরু করে, স্কিনে সানস্পটস আসে, নানান রকম স্কিনের নিজের প্রোটেকশন ক্ষমতা চলে যায়। তখন এই ন্যাচারাল ট্রিটমেন্ট মানে যে হাইফু করছি, তা দিয়ে কি প্রডিউস হচ্ছে, তা দিয়ে প্রডিউস হচ্ছে কোলাজেন। এবার এই কোলাজেন কিন্তু আবার স্কিনটাকে 25 বছরের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে স্কিন নিজেকে প্রোটেক্ট করতে পারছে, যেখানে স্কিনের হঠাৎ করে কোনো রিঙ্কেলস আসছে না, স্কিন স্যাগিং, স্কিন ঝুলে যাচ্ছে না, এই ন্যাচারাল জায়গায় জিনিসটাকে মেনটেন করা। এবং ট্রিটমেন্টের পাশাপাশি সাপ্লিমেন্ট খাওয়া, যেটা আমরা ডাক্তাররা যখনই আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি, এটা কিন্তু অ্যাডভাইস করে দিয়ে থাকি, যেটা আমি বললাম, যেমন কোলাজেন খেতে হবে, তারপরে তার সাথে ওমেগা 3 খেতে হবে, গ্লুটাথায়ন খেতে হবে যাতে পিগমেন্টেশন না হয়, সানস্ক্রিন মাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে এগোতে হবে, স্কিন এমনি মেনটেন থাকবে। একটা 50 বছরে গিয়েও একটা স্কিনের যে এজটা, মানুষের এজ হতে পারে 50 হয়ে গেছে, কিন্তু স্কিনের এজটাকে কিন্তু আমরা 30-তে বেঁধে দিতে পারি উইথ প্রপার কোলাজেন প্রোডাকশন। সেটাই হচ্ছে ট্রিক্স ন্যাচারাল ট্রিটমেন্টের। ডায়েট আর এক্সারসাইজের কথাটা আপনি বলছিলেন, তো যাদের 25 বছর পেরিয়ে গেছে, তারা কি ধরনের ডায়েট বা এক্সারসাইজ করবেন যাতে স্কিন ভালো থাকে?
একদম, এক্সারসাইজেস মানে হচ্ছে নিয়মিত নিজের শরীর চর্চা করা, যেমন যোগা করা যেতে পারে, তারপরে কার্ডিও করা যেতে পারে, হালকা ওয়াকিং এক্সারসাইজ, একটু শরীরের ব্লাড ফ্লোটাকে বাড়ানো এবং শরীরের মধ্যে যে সব কিছু আমাদের নিউট্রিশন আছে সেটাকে প্রপারভাবে জিনিসটাকে ব্যালেন্সে রাখা, এগুলো জরুরি। ডায়েটের মধ্যে যেটা বলি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রপার নিউট্রিশন কিন্তু খেতে হবে। এই যে আমি বললাম যে বায়োটিন নেওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেওয়া, কোলাজেন নেওয়া, প্রোটিন নেওয়া, তো এই জিনিসগুলো মেনটেন রাখতে হবে। তার সাথে গ্রিন লিফি ভেজিটেবল, প্রপার ভেজিটেবল খাওয়া, প্রোটিনটাকে করা, মানে ডিম বা চিকেন যেগুলো আমাদের আছে, অর্গ্যানিক জিনিসপত্র খাওয়া, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে বাদাম খেতে হবে। ডেয়ারি প্রোডাক্টস আমি বলবো যতটা কম ততটাই খাওয়া উচিত। মানে হয়তো দই একটু খেলো, দইটাই সেফ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেয়ারি প্রোডাক্টস খুব একটা আমাদের হেল্প করে না। হ্যাঁ, আদারওয়াইজ যেরকম বললাম প্রোটিন হেল্পস, আর নন ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো হেল্প করে। তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু একটু খাবারটাকে মেনটেন করলে রেগুলার বেসিসে সেটা ভালো হয়। কি খাবেন সেটা শুনলাম, কি কি খাবেন না, কোনগুলো অ্যাভয়েড করতে হবে? একদম, এজিং আমাদের যে যে সমস্যাগুলো আসে স্কিনের জন্য, স্কিনের মধ্যে, সেটা হচ্ছে যে এজিংয়ের সমস্যা আসতে পারে, অ্যাকনের সমস্যা আসতে পারে, পিগমেন্টেশন, এই সবই কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে লুকিয়ে আছে। তো সেই জায়গাটা যেমন খাওয়া উচিত নয় হচ্ছে ময়দা জাতীয় কোনো খাবার খাওয়া উচিত না। ডেয়ারি প্রোডাক্টস আমরা বারণ করি, ডেয়ারি প্রোডাক্টসের থেকে এজিং আরও ফাস্টার আসে। তার সাথে যেটা কোনো রকম সুগার, যেমন সুগার থাকতে পারে হচ্ছে কেকের মধ্যে সুগার, চকলেটের মধ্যে সুগার, অথবা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, যে কোনো ধরনের সুগারের থেকে কিন্তু দূরে থাকতে হবে। যে তেল আমরা খাই সেটা একটু সচেতন হতে হবে, যে আমরা, কারণ আমরা তো সবাই রিফাইন্ড অয়েল খাই, এবার অলিভ অয়েল খেলে ভালো হয় কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। তো তেলের মাত্রাটা যেন কম থাকে সেটা দেখতে হবে। জাঙ্ক ফুড থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এটা কিন্তু শুরু হয়ে যাবে মোটামুটি, তুমি জিজ্ঞেস করলে না 25 বছর, 25 বছর নয় অ্যাকচুয়ালি, উই শুড স্টার্ট অ্যাট 20 ইটসেলফ। তাহলে তো কোলাজেন প্রোডাকশনটা মেনটেন থাকবে, তাহলে তো স্কিনটা ভালো থাকবে। একদমই তাই। আর একটা বিষয় একটু জানতে চাইবো, আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন এই পেশায়, তো এই কসমেটোলজি, এখানে মানুষের অনেক মিথ কাজ করে যে কি ট্রিটমেন্ট হবে আমার স্কিনের ওপর, বিভিন্ন ধরনের মিথ। কি কি মিথ এরকম রয়েছে, আর সেগুলো সত্যি বা কতটা মিথ্যে যদি একটু বলেন। কসমেটোলজি ইজ এ ভেরি সেফ সাবজেক্ট, ঠিক আছে? তো এখানে আমরা যে ট্রিটমেন্টগুলো করি, আমি অনেক ধরনের মিথ শুনেছি। ইনফ্যাক্ট প্রথমেই বলি যে লেজারের ব্যাপারে, যে লেজার করলে মানুষের ধারণা ক্যান্সার হয়ে যেতে পারে, বা লেজার করলে স্কিনের আরও নানান রকম, মানে যে প্রবলেমটার জন্য আসে সেটা আরও বেড়ে গেল। এটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? লেজার ট্রিটমেন্ট হচ্ছে খুব সেফ একটা ট্রিটমেন্ট, এবং দেখে নিতে হবে আগেন, যেটা আমি বললাম, যে মেশিনটা ইউএস এফডিএ অ্যাপ্রুভ কিনা। এখন তো বাড়িতে এসেও লোকে লেজার করে যাচ্ছে, কিন্তু সেই মেশিনগুলো কিন্তু সেফ নয়। সেফটিটা আগে দেখতে হবে যে কোন মেশিন দিয়ে আমার করা হচ্ছে, কে আমার কাজটা করছে। তো যখন আমরা লেজার করি, আমরা প্রপার আইদার থেরাপিস্ট দিয়ে, যাদের লেজার ট্রেনিং আছে তারা করে, বা ডাক্তাররা করে, তো সেই জায়গায় সমস্ত প্রোটোকল মেনটেন করে লেজার করা হয়। এবং যে যে প্রপার যদি লেজার কেউ করতে পারে তাদের কিন্তু স্কিনে অনেক বেনিফিট দেখা যেতে পারে। পিগমেন্টেশন কম, মেলাজমার দিক থেকে ট্রিটমেন্ট হওয়া, নানান ধরনের ট্রিটমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু করা যেতে পারে লেজার দিয়ে। আর এছাড়া যেটা শোনা যায় যে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করলে স্কিন পাতলা হয়ে যায়, এটা কিন্তু পুরোপুরি ভুল কনসেপ্ট। কেমিক্যাল পিলিং করলে উল্টে স্কিনের কোলাজেন বৃদ্ধি হয়। প্রপার কেমিক্যাল পিলিং, বিভিন্ন রকমের পিলিং হয়, এইচএ বিএচএ, নানান কাজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, কিন্তু যাদের অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে যে কেমিক্যাল পিলিংগুলো আমরা করি তাতে কিন্তু স্কিনের থিকনেস আরও বেড়ে থাকে, তাতে কিন্তু কমে না, স্কিন বেটার হয় এক্ষেত্রে। আর যেগুলো উল্টে, যেগুলো সত্যি, সেটা হচ্ছে যে ভুল ক্রিম ইউজ করা, যেগুলো ফেয়ারনেস ক্রিম, ব্রাইটনিং ক্রিম, ওই হোয়াইটনিং ক্রিম, এইগুলো কিন্তু মানুষ না বুঝেই অনলাইনে অর্ডার করে দিচ্ছে, এবং তাড়াতাড়ি রেজাল্টের পাওয়ার জন্য তারা যেটা পাচ্ছে, যেটা মার্কেটিংয়ে দেখছে, ইউটিউবে কোনো ইনফ্লুয়েন্সার বলছে সেখান থেকে শুনে তারা কিন্তু লাগাতে শুরু করে দিচ্ছে। সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু করা উচিত নয়। তার কারণ বিভিন্ন সমস্যা অ্যারাইজ করতে পারে, এই যে স্কিন পাতলা হয়ে যাওয়া, কিছু ধরনের স্টেরয়েড ক্রিম হয়, তারা না বুঝেই লাগাচ্ছে, সেগুলো কিন্তু করা উচিত নয়। আপনি আইদার স্কিনের ভালো করতে গেলে সর্বোচ্চ প্রথম আগে যে জানার, মানে ডার্মাটোলজিস্ট, তাদেরকে দেখান, তাদের কনসালটেশন করুন। তারপরে চলে আসছি কসমেটোলজিস্টে, যারা কসমেটোলজিস্ট আছেন তাদেরকে দেখান। তো এইভাবে কিন্তু স্কিনের একটা কনসালটেশন নিয়ে প্রপার তারপরে কিন্তু ব্যবহার করা উচিত। একদমই, সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের দর্শক যারা রয়েছেন তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তারা কিভাবে যোগাযোগ করবেন? একদম অবশ্যই, আমার সেন্টার আছে হাজরা চারমাথার মোড়ে, স্কিন বি এস্থেটিক বলে, তো সেখানে চলে আসতে হবে। এবং নাম্বার হচ্ছে 9836580536, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে।
অনেক ধন্যবাদ দৈপায়িকা দি আমাদের এত মূল্যবান টিপস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। আজকের মতো আমাদের বিজয়নীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।